These 5 topics we'll discuss today in our adapted physical education class. So আজকের ক্লাসে আমরা এই 5টা টপিক নিয়ে 5টা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। তো তার আগে একটু আপনারা আমাকে জানান যে আমার কথা বেঁধে যাচ্ছে কিনা। নেটওয়ার্ক আমার এখানে আজকে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, বাট ক্লিয়ারলি সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং সবাই আমার স্লাইড সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কিনা। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা আসি কনসেপ্ট অফ অ্যাডাপ্টেড ফিজিক্যাল এডুকেশন। কনসেপ্ট অফ অ্যাডাপ্টেড ফিজিক্যাল এডুকেশন একটু খেয়াল করি। অ্যাডাপ্টেড ফিজিক্যাল এডুকেশন বলতে আমরা কি বুঝি? একটা বিশেষায়িত শারীরিক শিক্ষার প্রোগ্রাম। শারীরিক শিক্ষার প্রোগ্রাম বাট বিশেষায়িত। কেন এটা বিশেষায়িত? যেটা এই কারণেই বিশেষায়িত কারণ এটা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য এই কর্মসূচি পরিকল্পনা বা পরিচালনা করা হয়। তাদের জন্য বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, যাদেরকে আমরা ডিসএবিলিটিস বলি, যাদেরকে আমরা খুবই খারাপ ভাষায় বলি প্রতিবন্ধী, এই টাইপের ওয়ার্ড আমরা ব্যবহার করি। বাট অ্যাকচুয়ালি এই খুব মানে ভালো ওয়ার্ড যদি আমরা ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের তাদেরকে ওই ক্যাটাগরির ওয়ার্ড না বলে আমাদেরকে বলা উচিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী। তাহলে আমরা এখন থেকে ডিসএবিলিটিস বা এই যে প্রতিবন্ধী, পঙ্গু এই টাইপের ওয়ার্ড না ইউজ করে আমরা চেষ্টা করব বিশেষ চাহিদা সম্পন্ন এই শব্দটা ব্যবহার করার জন্য। সো অ্যাডাপ্টেড ফিজিক্যাল এডুকেশন কাজ করে তাদের নিয়ে, যাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী যারা, তাদের নিয়ে মূলত কাজ করে। তাদের ফিজিক্যাল এডুকেশন প্রোগ্রাম পরিচালনা এবং পরিকল্পনা করা হয় এই অ্যাডাপ্টেড ফিজিক্যাল এডুকেশনের মধ্যে। এটি মূলত এমন শিক্ষার্থীর জন্য ডিজাইন করা, তাদের জন্য বলছি বিশেষ চাহিদা সম্পন্ন। এখন বিশেষ চাহিদা সম্পন্ন কারা? যারা শারীরিক, মানসিক, সামাজিক কিংবা আবেগগত চ্যালেঞ্জের কারণে সাধারণ শারীরিক শিক্ষা সাধারণ যে শারীরিক শিক্ষা প্রোগ্রাম রয়েছে, সাধারণ যে ফিজিক্যাল এডুকেশন যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে, এগুলোতে অংশগ্রহণ করতে পারে না। কি কারণে পারে না? বিকজ তাদের শারীরিক চ্যালেঞ্জ রয়েছে, মানসিক চ্যালেঞ্জ থাকে, মানে ম্যান টু ম্যান ভ্যারি করে, এক একজনের এক এক ধরনের প্রবলেম থাকতে পারে। তো শারীরিক, মানসিক, সামাজিক বা আবেগের যে চ্যালেঞ্জের কারণে তারা এই সাধারণ যে শারীরিক শিক্ষা কার্যক্রম এগুলোতে অংশগ্রহণ করতে পারে না। এর মূল উদ্দেশ্য হলো শারীরিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, সামাজিক দক্ষতা এবং আত্মবিশ্বাস উন্নত করা। এই যে অ্যাডাপ্টেড ফিজিক্যাল এডুকেশন, এটার মেইন টার্গেট কি? ফিজিক্যাল এডুকেশন অ্যাক্টিভিটিস, মানে অ্যাক্টিভিটিজে তাদেরকে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তাদেরকে সুস্থতা দান করা বা সুস্থতা নিশ্চিত করা, তাদের সামাজিক দক্ষতা উন্নয়ন করা এবং তাদের আত্মবিশ্বাসকেও উন্নত করা। এটাই হচ্ছে কনসেপ্ট অফ ফিজিক্যাল এডুকেশনের মূল উদ্দেশ্য। আমরা কি বুঝতে পারছি কনসেপ্ট অফ অ্যাডাপ্টেড ফিজিক্যাল এডুকেশন? এই অ্যাডাপ্টেড ফিজিক্যাল এডুকেশনটা কি জিনিস আমরা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে অ্যাডাপ্টেড ফিজিক্যাল এডুকেশন বলতে আমরা বুঝি একটি বিশেষায়িত শারীরিক শিক্ষার প্রোগ্রাম, যা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য শারীরিক শিক্ষা কর্মসূচি পরিকল্পনা এবং পরিচালনা করা হয়। এবং কাদের জন্য এই কারা বিশেষ চাহিদা সম্পন্ন সেটাও আমরা জেনেছি, যাদের শারীরিক, মানসিক, সামাজিক বা আবেগিক চ্যালেঞ্জের কারণে যারা মানে সিম্পল ভাবে লাইফ লিড করতে পারছে না, কোনো না কোনো জায়গাতে বাধা পাচ্ছে, কোনো না কোনো জায়গাতে তার ইম্যাচিউর বা কোনো না কোনো জায়গাতে সে সঠিকভাবে মানে গড়ে ওঠেনি, সঠিকভাবে সে এটা পায়নি, কোনো না কোনো দিকে গ্যাপ রয়ে গেছে। ওকে, এখন মেইন কনসেপ্ট নিয়ে আমরা একটু ডিসকাস করব। মেইন কনসেপ্ট হচ্ছে ব্যক্তিগতকৃত প্রোগ্রাম। মেইন কনসেপ্টের মধ্যে রয়েছে ব্যক্তিগতকৃত প্রোগ্রাম। প্রতিটি শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী শারীরিক শিক্ষার কার্যক্রমকে অভিযোজিত বা অ্যাডাপ্টেড, এই টার্মটা একটু হাইলাইট করে দিচ্ছি, মনে রাখবেন, অভিযোজিত।
পরীক্ষার সময় অনেক সময় এই বাংলা ওয়ার্ডটা আসতে পারে, অ্যাডাপ্টেড না এসে অভিযোজিত আসতে পারে। বুঝতে পেরেছেন আমার কথা? সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার, বোঝা যাচ্ছে। জি স্যার, বোঝা যাচ্ছে। পরীক্ষায় কিন্তু আসতে পারে এভাবে যে অভিযোজিত শারীরিক শিক্ষা বলতে কি বুঝি, তাহলে কি বুঝেন? তাহলে অভিযোজিত মিন্স হচ্ছে অ্যাডাপ্টেড, যেটা স্পেশাল চাইল্ডের জন্য, স্পেশাল এডুকেশন ফর স্পেশাল চাইল্ড। তো এটি তাদের সামর্থ্য এবং সীমাবদ্ধতার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। ব্যক্তিগতকৃত প্রোগ্রাম, কারণ কি এক একজন বাচ্চার একটা বাচ্চার এক এক ধরনের প্রোগ্রাম, এক এক ধরনের সমস্যা হয়ে থাকে। তো তাদের সেই অনুযায়ী তাদেরকে কিন্তু এই প্রোগ্রাম পরিচালনা করা হয়, তাদের অ্যাক্টিভিটিস করানো হয়। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি? শারীরিক শিক্ষা কার্যক্রমে প্রতিবন্ধী শিক্ষার্থীদের, যারা এই ডিসএবিলিটির যে শিক্ষার্থী আছে তাদের সক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করা, প্রয়োজনে উপযুক্ত সরঞ্জাম এবং পদ্ধতি ব্যবহার করা, যেটা দরকার প্রয়োজনে সেটা ব্যবহার করা। ধরেন চলতে পারে না, হুইল চেয়ার দিয়ে চলে, হুইল চেয়ার দিয়েই তার খেলার ব্যবস্থা করে দেওয়া, বাস্কেটবল বা অন্য কোনো বল যেটা দিয়ে সে বল পাসিং করতে পারে, বল থ্রোয়িং করতে পারে। বর্তমানে আপনারা দেখতে পাবেন যে হুইল চেয়ার বাস্কেটবল হয়, হুইল চেয়ার ইভেন ক্রিকেটও হয়, ঠিক আছে। সো এই গেমগুলো কিন্তু যারা স্পেশাল নিডেড তাদের জন্য কিন্তু এই টাইপের গেমগুলো এখন চালু আছে। সো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা থাকতে হবে তাদের অ্যাকর্ডিং টু দেয়ার নিড, তাদের প্রয়োজন অনুসারে। এরপরে রয়েছে উন্নত শারীরিক ও মানসিক বিকাশ। কিভাবে উন্নত মানের শারীরিক এবং মানসিক বিকাশ করা যায়? শিক্ষার্থীদের মোটর দক্ষতা, সহনশীলতা এবং সামাজিক মিথস্ক্রিয়া উন্নত করার উপর জোর দেওয়া, অর্থাৎ তাদের সাথে বেশি বেশি মিশতে হবে, তাদের মানুষের সাথে মিশতে দিতে হবে, মেশার সুযোগ দিতে হবে, তাদেরকে ছোট করে দেখার কিছু নাই। এখন কিন্তু বিভিন্ন স্কুল কলেজে চালু আছে, যদি কেউ স্পেশাল চাইল্ড ভর্তি হতে চায় অবশ্যই তাকে ভর্তি নিতে হবে, প্রতিষ্ঠান বাধ্য। কেউ যদি এরকম সাধারণ শিক্ষার্থীদের সাথে পড়তে চায় তাহলে তাকে পড়ার সুযোগ দিতে হবে। এখন কিন্তু গভর্নমেন্ট থেকে এই রুলসটা আছে। সো এরকম তাদের সামাজিক মিথস্ক্রিয়ার উন্নয়নে জোর দিতে হবে। সে যদি তার লেভেলের স্টুডেন্টদের সাথে মিশে, তার মতোই শিক্ষার্থীদের সাথে মিশে, তাহলে কিন্তু তার ওই ডেভেলপমেন্টটা আসবে না। তাহলে কি করতে হবে? তারা কার সাথে মিশাতে হবে? নর্মাল চাইল্ডের সাথে মিশাতে হবে, নর্মাল শিক্ষার্থীদের সাথে তাকে মেশার সুযোগ দিতে হবে। তাহলে দেখবে সে নর্মাল শিক্ষার্থীদের আচার ব্যবহার বা যা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা তাদের যে চালচলন, এগুলো তারা খুব সুন্দরভাবে শিখতে পারবে। বুঝতে পেরেছি? আইনগত দিক, অনেক দেশে বিশেষত ইউএসএ তে কি থাকে? ইন্ডিভিজুয়ালস উইথ ডিসএবিলিটিস এডুকেশন অ্যাক্ট, অর্থাৎ আইডিয়া, IDEA, ইন্ডিভিজুয়াল উইথ ডিসএবিলিটিস এডুকেশন অ্যাক্ট অনুযায়ী অ্যাডাপ্টেড ফিজিক্যাল এডুকেশন একটি আইনগত অধিকার। অর্থাৎ এই অ্যাডাপ্টেড ফিজিক্যাল এডুকেশন, এটা যারা ডিসএবিলিটিস স্টুডেন্টস আছে, যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী আছে, তাদের জন্য এটা অধিকার, এটা তাদের প্রাপ্য। এটি নিশ্চিত করে যে অক্ষম শিক্ষার্থীরা শারীরিক শিক্ষার সমান সুযোগ পায়। এই যে IDEA, এই অ্যাক্ট নিশ্চিত করে যাদের ডিসএবিলিটিস আছে, যাদের এই সমস্যা আছে, যারা চ্যালেঞ্জ, শারীরিকভাবে অক্ষম, মানসিকভাবে হতে পারে, সামাজিকভাবে যে কোনো ভাবে হতে পারে, তো তাদেরকে শিক্ষার সুযোগ দিতে হবে, সমান অধিকার দিতে হবে শিক্ষার ক্ষেত্রে, আইনগত এটা অধিকার। পরীক্ষা ও মূল্যায়ন, শিক্ষার্থীদের প্রয়োজন এবং অগ্রগতির মূল্যায়নের জন্য নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা হয়। এই অ্যাডাপ্টেড ফিজিক্যাল এডুকেশনের মধ্যে রয়েছে তাদের যে ডেভেলপমেন্টাল প্রসেস, এটা কেমন ভাবে যাচ্ছে, আসলে কাজ হচ্ছে কিনা, তাদের জন্য যেটা অ্যাপ্লাই করা হচ্ছে সেটা কাজের কিনা। সো এই ব্যাপারগুলো অ্যাডাপ্টেড ফিজিক্যাল এডুকেশনের মধ্যে রয়েছে। এখন আসেন এই কম্পোনেন্টস গুলা কি কি। আমরা যে অ্যাডাপ্টেড ফিজিক্যাল এডুকেশন নিশ্চিত করব, আমাদের সমাজে যারা স্পেশাল চাইল্ড আছে তাদের জন্য আমরা অ্যাডাপ্টেড ফিজিক্যাল এডুকেশনটা
ফিজিক্যাল এডুকেশন যদি নিশ্চিত করতে চাই, তাহলে আমাদের কি কি দরকার? বিশেষ সরঞ্জাম দরকার। যে কানে শুনতে চায় না, কানে শুনতে পারে না আর কি, তার জন্য আমাদের কি সে নর্মাল ভাবে রাখলে হবে? তার জন্য হেয়ারিং টুলস লাগাতে হবে, তার জন্য হেয়ারিং টুলস এর ব্যবস্থা করতে হবে, বা কানে শোনা যায় এমন টুলস এর ব্যবস্থা করতে হবে। হালকা বল দিতে হবে। একজন নর্মাল মানুষের, নর্মাল বাচ্চারা যে বলে খেলে তাদের জন্য সেই বল দিলে তারা ব্যথা পেতে পারে, তো তাদের জন্য হালকা বলের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে হুইলচেয়ারের উপযোগী খেলা সরঞ্জাম যেটা বলছিলাম সেই টাইপেরই ব্যবস্থা করতে হবে। পরিবর্তিত খেলা ও কার্যক্রম কিভাবে? প্রচলিত গেমের নিয়ম এবং কাঠামো অভিযোজিত করা, অর্থাৎ যখন প্রচলিত যে টাইপের খেলাধুলা আছে সেটা নিয়মটাকে তাদের জন্য মার্জ করে দিতে হবে, তাদের জন্য স্পেশাল নিয়ম বানিয়ে দিতে হবে প্রয়োজনে, তারা যেভাবে পারে খেলতে পারে, তো তাদের জন্য কিছু স্পেসিফিক নিয়ম বানাতে হবে। নর্মাল নিয়মে তারা অ্যাডজাস্ট হতে পারবে না, নর্মাল নিয়ম তারা বুঝতেও পারবে না। ঠিক আছে, এই জন্য ধরেন একটা ফুটবলের নিয়ম আছে, ফুটবলের স্পেসিফিক কিছু নিয়ম আছে, ফিফা এটাকে হোল্ড করে, ফিফা এটাকে পাবলিশ করে, চেঞ্জ হলেও পাবলিশ করে, বাট তাদের জন্য যদি আপনি পুরোপুরি ফিফা রুলস দেন তাহলে কিন্তু হবে না, তাদের জন্য ব্যতিক্রম বাইলস তৈরি করতে হবে। তারা যেগুলোতে অভ্যস্ত হতে পারে, তাদের জন্য যেটা সহজ হয় সেরকম চিন্তা ভাবনা করে বা খেলার প্যাটার্নই পাল্টে দিতে হবে। নিরাপত্তা কার্যক্রমে অংশগ্রহণের সময় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, অর্থাৎ তাদের নিয়ে আপনি অ্যাক্টিভিটিস করছেন, এখন তাদের অ্যাক্টিভিটিস করার সময় আশেপাশে কোনো মানে ক্ষতিকর কোনো কিছু থাকতে পারে কিনা। অনেক সময় দেখা যায় যে, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, শোনা যাচ্ছে। জি স্যার, শুনতে পাচ্ছি। তবে স্যার আসলে সরি, তারপর আমার আজকে নেটে সমস্যা করতেছে। তো স্যার ক্লাসটা শেষ হলে স্যার একটু ইয়েতে দিয়ে দিয়েন স্যার, গ্রুপে বইলা দিন স্যার কাইন্ডলি। চিন্তা করে দেখেন যে আপনি কিছু বাচ্চাদেরকে শিখাচ্ছেন যারা স্পেশাল নিডেড চাইল্ড, এখন তাদেরকে শেখানোর সময় পাশে একটা পুকুর আছে, পাশে একটা সুইমিং পুল বা পন্ড আছে, যেখানে পাশে বা পানি আছে, লেক আছে, তো তাদের তো ওই জ্ঞান থাকে না। এই টাইপের বাচ্চারা মানে এদের মানে বলা যায় যে ওই টাইপের সেন্সরি অর্গানগুলো ডেভেলপ করে নেয়, তো তারা কিন্তু ইজিলি পুকুরে ঝাঁপ দিতে পারে, লাফিয়ে পড়ে যেতে পারে, চলতে চলতে পড়ে যেতে পারে। তো এইটা যেন না হয়, প্রপার তাদেরকে সিকিউরিটিটা নিশ্চিত করতে হবে। তাহলে কম্পোনেন্ট গুলো বুঝতে পারছেন নিশ্চয়ই। এখন আমরা এখানে একটু উদাহরণ দিয়েছি। শারীরিক সীমাবদ্ধতা যুক্ত শিক্ষার্থীদের জন্য হুইল চেয়ার বাস্কেটবল, যেটা আমি একটু আগেই বলছিলাম, হুইল চেয়ার বাস্কেটবল, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এএসডি, এই টার্মটা মনে রাখবেন, এএসডি। এএসডি এর মিনিং কি? অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এএসডি। শিক্ষার্থীদের জন্য সামাজিক মিথস্ক্রিয়া বৃদ্ধির খেলা, এপিই। এপিই মিনস হচ্ছে অ্যাডাপ্টেড ফিজিক্যাল এডুকেশন। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা উন্নত করার পাশাপাশি তাদের সমাজে সক্রিয় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে। তাহলে অ্যাডাপ্টেড ফিজিক্যাল এডুকেশন কি জিনিস, এটার কম্পোনেন্ট গুলো কি, হ্যাঁ আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। ওকে, নেক্সট আসেন টাইপ অফ ডিসএবিলিটিস। ডিসএবিলিটিস বা এই যে অক্ষমতা বা প্রতিবন্ধকতা যেটাকে আমরা বলি, এটা ধরন। নাম্বার 1, শারীরিক প্রতিবন্ধকতা, ফিজিক্যাল ডিসএবিলিটিস যাকে বলা হয়। এটার মধ্যে যেমন কি হতে পারে? অঙ্গ প্রত্যঙ্গ হারানো বা ঠিকমতো কাজ না করা। সাপোজ একটা হাত নাই বা একটা পা নাই বা দুইটা পা নাই, হ্যাঁ, অথবা এক হাত আছে বাট ঠিকমতো কাজ করে না, ইমব্যালেন্সড, সেন্সলেস, এরকম হয় না? পক্ষাঘাত অনেক সময় এটা বলে, বা সেরিব্রাল পালসি, মাংসপেশির দুর্বলতা,
একটা হাত আছে বাট অনেক চিকন, মাসেল গুলা চিকন, মাসেল নাই, তো এরকম এই শারীরিক এই টাইপের প্রতিবন্ধকতা থাকতে পারে। নেক্সট হচ্ছে সেন্সরি ডিসএবিলিটিস। প্রথমে কি ফিজিক্যাল ডিসএবিলিটিস, নেক্সট হচ্ছে সেন্সরি ডিসএবিলিটিস। সেন্সরি ডিসএবিলিটিস এর মধ্যে কি কি রয়েছে আমরা একটু দেখি। দৃষ্টিহীনতা বা দৃষ্টিজনিত সমস্যা, শ্রবণ শক্তি হারানো বা শ্রবণ সমস্যার কারণে বধিরতা। অনেক সময় হচ্ছে শ্রবণ শক্তি অনেকে হারিয়ে ফেলে, আবার অনেকে এই সমস্যার কারণে কালা হয়ে যায়। কালা মানে কালা বুঝেন? বয়রা স্যার স্যার। কালো মানে স্যার বধির। আঞ্চলিক ভাষায় অনেকে কালা বলে বা বয়রা বলে, অর্থাৎ আপনি কাছে যে বললে শুনতে পায়, দূর থেকে শুনতে পায় না, আবার বলেন একটা এরকম হয় না? স্যার কানে সমস্যা আর কি স্যার, এটা বধির যেটাকে বলা হয়। এক্স্যাক্টলি, বধিরতা। স্পর্শ বা গন্ধের অনুভূতির ঘাটতি, অর্থাৎ এই যে কোনো কিছু খাচ্ছে বাট এটার টেস্টটা বুঝতে পারছে না, বা দুর্গন্ধ জিনিস বাট তার কাছে কোনো কিছু মনে হচ্ছে না, এটা হাত দিয়ে সে মানে টাচ করছে বা খেলছে, এরকম প্রবলেম এই টাইপের সেন্সরি ডিসএবিলিটিসও থাকতে পারে। এরপরে মানসিক প্রতিবন্ধকতা, মেন্টাল ডিসএবিলিটিস এর মধ্যে কি কি রয়েছে দেখি। বুদ্ধিমত্তার সমস্যা, ডাউন সিনড্রোম, লার্নিং ডিসঅর্ডারস, ঠিক আছে। এরপরে মনোরোগ বা সাইকোলজিক্যাল ডিসএবিলিটিস, ডিপ্রেশন বা বিষণ্ণতা, প্রচুর ডিপ্রেশনে থাকে, হ্যাঁ। স্কিজোফ্রেনিয়া, এগুলো মেডিকেল টার্ম, সাইকোলজিক্যাল টার্ম। এনজাইটি এন্ড উদ্বেগ বা উদ্বেগজনিত সমস্যা, এনজাইটি মানে উদ্বেগ, ঠিক আছে। সো এরপরে আরো কতগুলো প্রকার আছে দেখেন। আচিলজাত প্রতিবন্ধকতা, অর্থাৎ ডেভেলপমেন্টাল ডিসএবিলিটিস। ডেভেলপমেন্টাল ডিসএবিলিটিস মানে কি বোঝায়? ওই যে ওর এই টাইপের কোনো না কোনো সাইডে ডেভেলপমেন্ট হয়নি, ঠিক মতো হয়নি, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার যেটাকে বলা হয়, ঠিক আছে, এডিএইচডি। বহুবিধ প্রতিবন্ধকতা, দেখেন অনেকগুলো ডিসএবিলিটিস এর অনেকগুলো প্রকার আছে, এখানে 7টা প্রকার দেওয়া আছে, কোনো কোনো জায়গায় ভিন্ন ভিন্ন থাকতেও পারে। দুটি বা তার বেশি যখন এই যে উপরের প্রতিবন্ধকতাগুলো দেখছি, এগুলো যখন দুটি বা তার বেশি হয়, একের অধিক যখন হয়, তখন সেটাকে বলা হয় মাল্টিপল ডিসএবিলিটিস, বহুবিধ প্রতিবন্ধকতা। অর্থাৎ তার কানেরও সমস্যা, আবার তার ধরেন একটা হাত নাই, এটা হচ্ছে মাল্টিপল ডিসএবিলিটিস এর মধ্যে পড়ে। দীর্ঘমেয়াদী রোগ সংক্রান্ত প্রতিবন্ধকতা, যেমন ক্রনিক ইলনেস রিলেটেড ডিসএবিলিটিস, ক্যান্সার, লং টার্ম ডায়াবেটিস, এপিলেপসি বা মৃগীর রোগ। খেয়াল করে দেখেন কতগুলো আছে এখানে। সামাজিক সোশ্যাল ডিসএবিলিটিস, দারিদ্র, এটাও কিন্তু একটা ডিসএবিলিটিস এর মধ্যে পড়ে, মনে রাখবেন। শিক্ষা সুযোগের অভাবে সৃষ্ট প্রতিবন্ধকতা, অর্থাৎ বাচ্চা এমন জায়গায় বেড়ে উঠছে যেখানে শিক্ষাদানের জন্য ভালো পরিবেশ নাই, ভালো প্রতিষ্ঠান নাই বা প্রতিষ্ঠানই নাই, সুযোগ নাই, এটা এক ধরনের ডিসএবিলিটিস, সোশ্যাল ডিসএবিলিটিস। চিন্তা করেন, ধরেন নদীর ওই পাশে একটা গ্রাম আছে যেখানে কোনো স্কুল নাই, ওই নদী দিয়ে মানুষের আসা যাওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই, এরকম হতে পারে। অনেক সময় দেখা যায় যে আশেপাশের 2-4-5 গ্রামের মধ্যে কোনো স্কুল কলেজ নাই, তাইলে যারা দূরের বাচ্চা এরা এই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। তো এটাও একটা সোশ্যাল ডিসএবিলিটিস এর মধ্যে পড়ে। দরিদ্র, সমাজের কেউ তাকায় দেখে না, কেউ হেল্প করে না, এটাও একটা ডিসএবিলিটিস এর মধ্যে পড়ে। অদৃশ্য প্রতিবন্ধকতা, ইনভিজিবল ডিসএবিলিটিস। ইনভিজিবল ডিসএবিলিটিস এর মধ্যে কি কি পড়ে? ক্রনিক ফেটিক সিনড্রোম বা ক্রনিক, যেটা ক্লান্তি, ফেটিক মিন্স ক্লান্ত, ঠিক আছে, ক্লান্তি সিনড্রোম। মাইগ্রেন বা তীব্র ব্যথা, মাইগ্রেনেরই দেখা যায়, ক্লান্ত কি দেখা যায়, আপনার অনেক টায়ার্ডনেস, এই ফেটিক, এটার বাংলা শব্দ অর্থ হচ্ছে ক্লান্তি বা অবসাদ, অবসাদ বা ক্লান্তি।
এখন ক্লান্ত হলে কি দেখা যায় যে ক্লান্ত, আপনি কি পরিমাণ ক্লান্ত এটা কি দেখা যায়? আপনাকে দেখে বোঝা যায়, মানে আপনার কন্ডিশন অনুযায়ী বোঝা যায়। ঠিক আছে, কন্ডিশন অনুযায়ী বোঝা যায় যে আপনি টায়ার্ড। মাইগ্রেনের ব্যথা দেখতে পান? দেখা যায় না। সো এই কতগুলো এখানে 10টা ক্যাটাগরির ডিসএবিলিটিস দেওয়া আছে। পরীক্ষার খাতায় যদি এরকম আসে যে ডিসএবিলিটিস এর প্রকারগুলো লিখুন, আপনারা লিখে দিবেন যে প্রতিবন্ধকতার ধরন অনুযায়ী বা ডিসএবিলিটিস এর ধরন অনুযায়ী এই যে ডিসএবিলিটিস বিভিন্ন প্রকারের হয়ে থাকে। নিচে আলোচনা করা হলো বা নিচে উপস্থাপন করা হলো বা নিচে দেওয়া হলো। এরপরে এখান থেকে সবগুলো পয়েন্ট আকারে দিয়েছি যেগুলো আপনাদের মনে থাকে। যদি অল্প মার্কের থাকে 2 মার্কের সাপোজ, শুধু হেডিং গুলা লিখে দিবেন। হেডিং কোনগুলা? ফিজিক্যাল ডিসএবিলিটিস, সেন্সরি ডিসএবিলিটিস, মেন্টাল ডিসএবিলিটিস, সোশ্যাল ডিসএবিলিটিস। বুঝতে পেরেছেন কি আমার কথা? জি স্যার। ওকে, ভেরি গুড। তো এই টাইপের যদি প্রতিবন্ধকতা থাকে, আমাদের ওই প্রতিবন্ধকতার ধরন অনুযায়ী তাদেরকে ট্রিটমেন্ট করতে হবে, তাদের জন্য তাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে, তাদের জন্য ব্যবস্থা করতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এন্ড গেমস ফর এ স্পেশাল নিডেড চাইল্ড। তারা কি খেলাধুলো করবে না? করবে। তো তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জন্য কি কি করা যেতে পারে? ইফেক্টিভ কিছু গেম দেওয়া যেতে পারে, যেমন স্ট্রেচিং এবং ইয়োগা, ডান্স বা মিউজিক্যাল মুভমেন্ট, যেটাকে আমরা রিদমিক এক্সারসাইজ বলি। বল গেমস, বিভিন্ন সাইজের বল, যেগুলা সফট বল, তারা এটা দিয়ে পাচিং করবে, কিকিং করবে, ক্যাচিং করবে। তাহলে এটা তাদের কি হবে? চোখের এবং হাতের সমন্বয় মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করবে। ডান্স বা মিউজিক্যাল মুভমেন্ট, এটা তাদের কি করে? তাদের পায়ের মুভমেন্ট, হাত পায়ের মুভমেন্ট গুলা বা তাল, এটা করতে উৎসাহিত করে। স্ট্রেচিং এবং ইয়োগা, এগুলা তাদের ফিটনেস ডেভেলপ করতে সহযোগিতা করে, যেমন ফ্লেক্সিবিলিটি এবং শরীরের নিয়ন্ত্রণ বাড়ায়। এর পাশাপাশি হুপ গেম। হুপ গেম কি জিনিস? রঙিন হুপ বা রিং দিয়ে লক্ষ্য স্থির করে ছুড়ে ফেলা। এতে লক্ষ্য স্থির কম। হুপ বলতে বা রিং আপনারা মেলায় দেখেছেন? এটা কাইন্ড অফ জুয়ার মতো। মেলায় এটা থাকে, দেখবেন সাবান বা বিভিন্ন আইটেম নিচে একটা বোর্ডে সাজানো থাকে, আর এই রিং এর মতো এক ধরনের জিনিস দিয়ে থ্রো করে ওই যেটার মধ্যে পড়বে সেটা তার। এরকম আপনারা দেখেছেন কোনো সময়? মেলায়, মেলায় দেখা যায়। বুঝতে পেরেছেন? হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। বুঝতে পারছি জি স্যার। স্যার। জি, হুপ ওগুলা গেম স্যার ওই আপনারা বুঝতে পেরেছেন, সেভেন রাইট? আপ বা স্পিডের উপরে ওই রিং গুলা দিয়ে খেলায় আর কি মেলা। হ্যাঁ, এটাও হতে পারে। অবস্টাকেল রেস, অবস্টাকেল কোর্স কেমন? নরম খেলনা দিয়ে ছোট অবস্টাকেল তৈরি করা এবং শিশুদের এর ভেতর দিয়ে হাঁটতে বা হামাগুড়ি দিতে বলা। মোটর স্কিল ও কোঅর্ডিনেশন বাড়ায়। অবস্টাকেল রেস একটু বাধা বাধা থাকবে, কিছু কিছু জায়গায় বাধা থাকবে, কোনো কোনো জায়গায় উপর দিয়ে যেতে হবে, হার্ডেলের নিচ দিয়ে যেতে হবে, বাট ওগুলো ডেফিনেটলি নরম হতে হবে যাতে করে তারা ব্যথা না পায়। প্যারাশুট গেম, বড় কাপড় বা প্যারাশুট ধরে ঝাঁকানো এবং এর নিচ দিয়ে দৌড়ানোর গেম। এগুলো মূলত বাইরের দেশে প্রচুর চলে। অবস্টাকেল, প্যারাশুট গেম, হ্যাঁ। বাবল পপিং গেম, এটা আমাদের বাংলাদেশেও আছে। যে বাবলস আছে না, যেগুলা গোল গোল সাবানের ফানা বা হচ্ছে শ্যাম্পুর ফানা থেকে বের হয়, বলের মতো গোল গোল বুদবুদ ফোলানো। এগুলা যখন ওই যে ফোলায়, তখন ওই বাচ্চারা দেখবেন চেষ্টা করে এটা ফোলানো, এতে তাদের কনসেন্ট্রেশন, চোখ এবং হাতের সমন্বয় উন্নত করে। ওয়াটার প্লে, ওয়াটার প্লে কি? পানির বালতিতে ছোট খেলনা ভাসিয়ে তা সংগ্রহ করার গেম। এটি রিল্যাক্সেশন এবং সেন্সরি ডেভেলপমেন্টের জন্য ভালো। সাইক্লিং বা স্কুটার রাইডিং, ট্রাইসাইকেল বা স্পেশাল সাইকেল চালানো। কিছু সাইকেল আছে যেগুলোকে ট্রাইসাইকেল বলা হয়। ভারসাম্য, পায়ের শক্তি, পেশি শক্তিশালী করতে সহায়ক। যেমন কিছু কিছু সাইকেল আছে যেটা একসাথে জোড়া জোড়া সাইকেল টাইপ বা তিন, অনেক বেশ লম্বা, মাঝে আপনি একটা ছেলে বসিয়ে দিলেন,
সামনে আপনি চালালেন, ব্রেকটা আপনার কাছে থাকছে, কন্ট্রোলিংটা আপনার কাছে থাকছে, বাট সবার কাছে প্যাডেল থাকছে। সো এতে করে তাদের পায়ের পেশি শক্তিশালী হয়। মাল্টিসেন্সরি গেম কি? রঙিন বল, টেক্সচার টয় বা আলোর সঙ্গে খেলার গেম শিশুদের সেন্সরি অর্গানগুলো কার্যক্ষমতা বৃদ্ধি করে। স্পোর্টস ম্যানেজমেন্ট ফর স্পেশাল নিডেড চাইল্ড। তার এই যে স্পেশাল নিডেড চাইল্ড যাদেরকে আমরা বলছি, এদেরকে আমরা কিভাবে স্পোর্টস ইনভলভ করব, তাদের স্পোর্টস গুলো আমরা কিভাবে ম্যানেজ করব, কিভাবে অ্যারেঞ্জ করব, এই বিষয়গুলো জানা আমাদের ফিজিক্যাল এডুকেশন টিচারদের জন্য জরুরি, কারণ অনেক সময় আমাদের প্রয়োজন হতে পারে। আবার এই টাইপের কিছু কোর্সও আছে, কি বলে বিএডিসি বা এরকম কিছু, মানে কিছু কোর্সের নাম আছে। তো যেটা স্পেশাল নিডেড চাইল্ডদের জন্য আর কি ডিজাইন করা হয়, তাদেরকে বোঝার জন্য এই টাইপের কিছু কোর্স দেখা যায়। স্পোর্টস অ্যারেঞ্জমেন্ট ফর স্পেশাল নিডেড চাইল্ড এমন একটা উদ্যোগ যেখানে শারীরিক বা মানসিক চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ক্রীড়া কার্যক্রমের আয়োজন করা হয়। যেটা আমরা বলছিলাম, এটার মূল লক্ষ্য কি? তাদের মানসিক এবং শারীরিক বিকাশে সহায়তা করা এবং তাদেরকে আনন্দ ও সমান সুযোগ প্রদান করা। কিভাবে এটা কাজ করবে? উপযুক্ত ক্রীড়া কার্যক্রম নির্বাচন। তাদেরকে বললেন লং জাম্প দিতে, তারা কি পারবে? পারবে না। সো তাদের জন্য ব্যবস্থা করতে হবে। বিশেষ বা সৃজনশীল খেলার ব্যবস্থা করতে হবে, যেগুলো সহজ রেস, হুপ থ্রো, যেটা হুপ রিং এর কথা বলছিলাম, বোলিং, ঠিক আছে, যে বল থ্রো করে কিছু লাঠির মতো বা কিছু বোতলের মতো থাকে, সেগুলা ফেলে দেওয়া। পরিবেশ তৈরির গুরুত্ব কিভাবে? তাদেরকে আরামদায়ক এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। তারা যে প্রতিষ্ঠানে পড়ছে সেই প্রতিষ্ঠানের পরিবেশ ঠিক মতো রাখতে হবে। সে যে বাসায় থাকে, বাসার পরিবেশ তার জন্য আরামদায়ক হতে হবে, তার জন্য যেন সেফটি প্লেস থাকে, ঠিক আছে। প্রশিক্ষণ এবং সমর্থন, পেশাদার কোচ, যেমনটা বলছিলাম যে প্রশিক্ষণ আছে, এটার কোর্স আছে, তো পেশাদার কোচ এবং স্বেচ্ছাসেবকরা বাচ্চাদের উৎসাহিত করে এবং তাদের সহযোগিতা করে। আপনি যদি প্রশিক্ষণ প্রাপ্ত হন, আপনি তাদেরকে ট্রিটমেন্ট করতে আপনার জন্য সহজ হবে, তাদেরকে ট্রিট করতে আপনার জন্য সহজ হবে, বুঝতে সুবিধা হবে। শারীরিক ও মানসিক উপকারিতা, শারীরিক দক্ষতা উন্নয়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি, সামাজিক দক্ষতার বিকাশ। কেন প্রয়োজন? এই যে আমরা যে তাদের জন্য যে গেম স্পোর্টস অ্যারেঞ্জমেন্ট করব, তাদের জন্য এটা কেন প্রয়োজন, তাদের জন্য কেন এটা গুরুত্বপূর্ণ? বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সাধারণত নিয়মিত খেলাধুলার সুযোগ পায় না। এই ধরনের কার্যক্রম তাদের জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আনে এবং তাদের আনন্দের একটি বিশেষ ক্ষেত্র তৈরি করে। আমাদের খেয়াল রাখতে হবে তারা কোন বিষয়ে তারা বেশি ইন্টারেস্টেড, কোন বিষয়গুলো তারা সহজে নিতে পারে, আপনার কোন ইশারা সে বুঝছে, তাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। তারপরে তাদেরকে ট্রিট করবেন, দেখবেন আপনার সাথেই মিশবে। আমাদের প্রতিষ্ঠানে একটা বাচ্চা ছিল, অতিরিক্ত ডিভাইস অ্যাডিক্টেড এর কারণে রুড বিহেভ করতো, সবার সাথে মারামারি করতো। তারপরে হচ্ছে কেউই ওকে নিত না খেলতে, সবাই ওকে দূরে সরিয়ে দিত। ইভেন অনেক ঝামেলায় পড়তো, প্রতিষ্ঠানের অন্যান্য বাচ্চারা ওকে নিতে চাইতো না, কারণ সে একটু অ্যাবনর্মাল ক্যাটাগরির মধ্যে পড়ে যায়। এমনি ভালো, লেখাপড়ায় ভালো, ঠিক আছে, বাট কিছু তার সামাজিক যে দক্ষতা, এটার ডেভেলপমেন্টটা হয়নি। মানুষের সাথে কিভাবে মিশতে হবে, কিভাবে ট্রিট করতে হবে, ঝগড়া করা যাবে না, এই বিষয়গুলো তার ডেভেলপমেন্ট হয়নি। তো আমি দেখলাম এই ছেলেটার সাথে কেউই মিশে না। আমি ওকে ডাকলাম, আমি ডাকি, ওকে ডেকে সালাম দিই, ওর সাথে হ্যান্ডশেক করি, ওর সাথে খেলা করি। তো এরপর থেকে ও এটাতে মজা পায়, সবকিছু বুঝে, ট্রুলি ইংরেজিতে কথা বলতে পারে, বাংলায় খুব কম কথা বলে। তোর সাথে আমি মাঝে মাঝে ডিসকাস করি, তার অনেক কিউরিসিটি,
সে আমাকে জিজ্ঞাসা করছে, এমনও কোশ্চেন জিজ্ঞাসা করছে, স্যার এই স্পোর্টস টিচার হতে গেলে কি করতে হবে? ছেলে পড়ে ক্লাস 2-তে, সে আমাকে এই কোশ্চেন করে। তার জানার জন্য তার চরম লেভেলের কিউরিওসিটি। একটা পর্যায়ে আমি দেখলাম ও ডেইলি, ওকে আমি প্রথমে কয়েকদিন ধরে রেগুলার সালাম দিতাম, আমার সাথে দেখা হলে সালাম দিতাম, কেমন আছে জিজ্ঞাসা করতাম, গ্রিটিং যেটাকে বলে। ওকে আমি খুব মানে কাছে নিতাম, কাছে নিয়ে ওকে ওর সাথে হ্যান্ডশেক করতাম, গায়ে হাত বুলিয়ে দিতাম। তারপরে কিভাবে সে ক্লাস করছে, কেমন কি, ওর বিষয়ে জিজ্ঞাসা করতাম। আফটার সাম ডেজ সেই ছেলে আমাকে দেখলেই সালাম দেয়, স্যালুট দেয়। সেই ছেলে আমাকে দেখলেই স্যালুট দেয়, ইভেন এখনো পর্যন্ত আমার কাছে এসে এসে কথা বলে, দৌড়ে দৌড়ে আসে, স্যার কেমন আছেন, ইংরেজিতে কথা বলে, খুব সুন্দরভাবে কথা বলে। তো সে এখন তার ফ্রেন্ডসদের সাথে মিশে, কারণ কি সে আগের মতো ঝগড়া করে না, আগের মতো মারামারি করে না, অনেক বিষয় তার ডেভেলপমেন্টাল এটা হয়ে গিয়েছে। সে তার মায়ের সাথে আমার ব্যাপারে কথা বলে যে স্যার আমাকে খুব ই করে, স্যার আমাকে খুব আমার সাথে কথা বলে, আমাকে খুব হেল্প করে, আমাকে খেলতে দেয়। সো তাদের সাথে মেশার ধরনটা বুঝতে হবে যে আমি তাদের সাথে কিভাবে ডিল করব। অনেক সময় দেখা যায় শুধু স্কুলে না, আমাদের ফ্যামিলিতেও এরকম মানুষ থাকতে পারে, এরকম বাচ্চা থাকতে পারে। বাট আমরা ফ্যামিলি মেম্বাররা যদি সতর্ক না হই, তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যায়। ফ্যামিলি মেম্বাররা যদি সতর্ক হই, তাহলে আমাদের অসুবিধা হয় না। বাট ফ্যামিলি মেম্বাররা যদি তাদেরকে আরো নেগেটিভ ভাবে তাদের উপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলায়, তাহলে দেখা যাবে তারা আরো কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে। এই জন্য এগুলো করা যাবে না, তাদেরকে অলওয়েজ সাপোর্ট দিতে হবে। এখন আসেন প্রিকশন এন্ড স্ট্রাকচার। স্পেশাল চাইল্ড বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অতিরিক্ত যত্ন এবং সতর্কতা, তাদের অতিরিক্ত যত্ন এবং সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের শারীরিক, মানসিক, আচরণগত এবং চ্যালেঞ্জের কারণে তারা সাধারণ শিশুদের তুলনায় ভিন্ন ধরনের যত্ন দাবি করে। তাদের যে চ্যালেঞ্জ আছে, এ কারণে তারা অন্যদের তুলনায় তারা একটু ডিফারেন্ট কিছু দাবি করে। যেমন স্বাস্থ্যগত যত্ন, ডাক্তার ও থেরাপিস্টের পরামর্শ, নিয়মিত চেক আপ এবং প্রয়োজনীয় থেরাপি যেমন ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি নিশ্চিত করা। পুষ্টি, তাদের সঠিক ডায়েট নিশ্চিত করতে হবে। মেডিকেল যদি কোনো কন্ডিশন থাকে, ঠিকমতো ঔষধ সেবনের ব্যবস্থা করতে হবে। শিক্ষা ও শেখার পরিবেশ দিতে হবে। ইনক্লুসিভ লার্নিং প্ল্যান, আইইপি, ইনক্লুসিভ লার্নিং প্ল্যান, এটা আইএলপি হবে, টাইপিং মিস্টেক, ক্যান বি টাইপিং মিস্টেক। তো শিশুর শিক্ষার অগ্রগতির জন্য আলাদা পরিকল্পনা করতে হবে। একজন ধরেন একই পরিবারে একটা বাচ্চা স্পেশাল চাইল্ড আর একটা বাচ্চা নর্মাল, তাহলে দুইজনকে একই পাল্লায় মাপা যাবে না, একইভাবে দেখা যাবে না, দুজনের প্ল্যান ভিন্ন করতে হবে। ঠিক আছে, যে নর্মাল সে তো নর্মাল ভাবেই যাবে, সবকিছু বুঝবে, সবকিছু খাবে, সবকিছু ঠিকমতো ডিল করবে। বাট যে একটু স্পেশাল চাইল্ড, তার জন্য স্পেশাল ব্যবস্থা করতে হবে। যে যার একটু ডিসেবিলিটিস আছে, তার জন্য তার মতো করে ভাবতে হবে। সহনশীল পরিবেশ তৈরি করা, শিশু যেন তার নিজস্ব গতিতে শিখতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। তাকে এমন ব্যবস্থা করে দিতে হবে সে যেন নিজে নিজেও শিখতে পারে। আচরণ ও মানসিক যত্ন কিভাবে? ধৈর্য ও ইতিবাচক মনোভাব, শিশুর সঙ্গে ধৈর্য ধরে কথা বলা এবং তার অনুভূতির প্রতি সহানুভূতিশীল হওয়া। আপনি যদি ভালো স্পিকার হতে চান, তাহলে ইউ হ্যাভ টু বি আ লিসেনার, গুড লিসেনার ফার্স্ট। আপনাকে ভালো লিসেনার হতে হবে। যদি আপনি মানুষের কথা শুনেন, মানুষ আপনাকে গুরুত্ব দিবে, না শুনলে গুরুত্ব দিবে না। তারা যখন কথা বলবে, ধৈর্য ধরে তাদের কথা শুনতে হবে, তার সব আবেগ অনুভূতি কথা শুনতে হবে, তার প্রতি সহানুভূতিশীল হতে হবে। সোশ্যাল স্কিল ডেভেলপমেন্ট, সামাজিক যোগাযোগ উন্নত করার জন্য খেলার মাধ্যমে গ্রুপ অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করাতে হবে। কাউন্সিলিং করতে হবে, তার মানসিক স্বাস্থ্যের জন্য পেশাদার কাউন্সিলর, এই যে হতে পারে সাইকোলজিস্ট, হতে পারে ফিজিওথেরাপিস্ট, হতে পারে ফিজিওলজিস্ট,
এরকম দেখাতে হবে, ডক্টর দেখাতে হবে ঠিক মতো। নিরাপত্তা নিশ্চিত করা, এই পয়েন্টটা আগে পড়েছি। সে কোথায় আছে, কি করছে, তাকে নজরে রাখা। বিপদের পূর্বাভাস, সে বিপদে যাতে না পড়ে সেজন্য সতর্ক থাকতে হবে। যেমন রাস্তা পারাপারের সময় সে ডানে বামে খেয়াল করবে না, হেঁটে চলে যাবে, দৌড়ে যাবে, এটাই স্বাভাবিক, বাট এটা খেয়াল করতে হবে। উপযোগী সরঞ্জাম, এর আগেও আমরা এটা পড়েছি। প্রয়োজনীয় হুইল চেয়ারের ব্যবস্থা করতে হবে, হেয়ারিং এইডের ব্যবস্থা করতে হবে, অন্য প্রয়োজনীয় জিনিস যেগুলো প্রয়োজন সেটার ব্যবস্থা করতে হবে। পারিবারিক সহযোগিতা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। পরিবার কি কি ভূমিকা পালন করবে, সবাই মিলে তার জন্য সাপোর্টিভ পরিবেশ তৈরি করে দিবে। অভিভাবকের প্রশিক্ষণ নিতে হবে, তাহলেই অভিভাবক ভালোভাবেই তাদেরকে ডিল করতে পারবে। সমর্থন গ্রুপ, অন্য অভিভাবক যারা থাকবে তাদের সাথে যোগাযোগ রাখা, যারা একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের পরিবারের কারোর যদি কোনো প্রবলেম থাকে, এরকম প্রবলেম অন্য কোন পরিবারে আছে, তাদের সাথে যোগাযোগ রাখা, তারা কিভাবে ট্রিটমেন্ট করে, তারা কিভাবে তার বাচ্চাকে টেক কেয়ার করে, সেটা জানা শোনা, এগুলো এর জন্য সমর্থন গ্রুপ দরকার। মজার শিক্ষামূলক কার্যক্রম, কেমন খেলা, এমন খেলা তাদের জন্য বেছে নিতে হবে যা তাদের ডেভেলপমেন্টের জন্য সাহায্য করে। শখ ও সৃজনশীলতা, যেমন এই টাইপের বাচ্চারা কিন্তু ছবি আঁকতে পারে, অনেকে গানও গাইতে পারে, অনেকে হাতের কাজ শেখার মতো সৃজনশীল কাজে যুক্ত রাখলে তারা এগুলো দেখবেন এক্সট্রা ট্যালেন্টেড হয়। দেখবেন হাতের লেগে এত সুন্দর, এত দারুণ দারুণ কোশ্চেন সলভ করে, যেটা ওর এজের বাচ্চারা সলভ করতে পারে না। আল্লাহ তাদেরকে যে কোনো এক দিক দিয়ে তাদের কম থাকলে অন্য দিক দিয়ে আল্লাহ তাদেরকে সুপার ট্যালেন্টেড করে দেয়। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। স্পেশাল চাইল্ডদের যত্ন নিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের ভালোবাসা ও বোঝাপড়া দিয়ে ঘিরে রাখা। আমরা যদি আমাদের সমাজে যারা এরকম আছে তাদেরকে যদি দূরে ঠেলে না দিই, তাদেরকে যদি আমরা তাদের মতো করে চিন্তা করি, আমরা যদি তাদের মতো করে ভাবি, তাহলে দেখা যাবে তাদের জন্য তারা তাদের ডেভেলপমেন্টের যে বিষয়গুলো থাকে এগুলো খুব ভালোভাবে ইফেক্টিভলি কাজ করবে। তাদের যে বিশেষত্ব, যে স্পেশাল যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে, এটাকে সম্মান করে তাদের প্রয়োজনীয় সাপোর্ট নিশ্চিত করতে হবে। সে যে ডিসএবিলিটিস, এটা তাকে বুঝতে দেওয়া যাবে না, তার সাথে মিশতে হবে, তার সাথে খেলতে হবে, তার সাথে কথা বলতে হবে, মজা করতে হবে, আড্ডা দিতে হবে, যাতে করে তাকে এই টাইপের সাপোর্ট দিলে সে নিজের জীবনে সফল হতে পারে। অনেকে খেয়াল করবেন যে পা দিয়ে লিখে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, এরকম নিউজ আপনারা পড়েছেন? জি স্যার, পড়েছি স্যার। চিন্তা করে দেখেন কত কঠিন ব্যাপার। পা দিয়ে 2টা ওয়ার্ড লেখার চিন্তা করে দেখবেন তো 2টা ওয়ার্ড লিখতে পারেন কিনা, কিন্তু তারা পারে, ইভেন দ্রুততার সাথেই লিখতে পারে। অথচ আল্লাহ তাদের ওই কোয়ালিটিস দিয়ে দিয়েছে। তাহলে আজকের ক্লাসে আমরা আলোচনা করেছি আমাদের অ্যাডাপ্টেড ফিজিক্যাল এডুকেশন নিয়ে। অ্যাডাপ্টেড ফিজিক্যাল এডুকেশনের কোন কোন পয়েন্টগুলো আমরা আলোচনা করেছি, কোন কোন বিষয়গুলো আজকে ডিসকাস করেছি। কনসেপ্ট অফ অ্যাডাপ্টেড ফিজিক্যাল এডুকেশন, টাইপ অফ ডিসএবিলিটিস, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এন্ড গেমস ফর এ স্পেশাল নিডেড চাইল্ড, স্পোর্টস অ্যারেঞ্জমেন্ট ফর এ স্পেশাল নিডেড চাইল্ড, এবং প্রিকশন অ্যান্ড এক্সট্রা কেয়ার, যত্ন এবং তাদের জন্য যে সতর্কতা, এটি নিয়ে আলোচনা করেছি। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। আশা করি বুঝতে পেরেছেন। আমি কিছুক্ষণের মধ্যে এই পিডিএফটা আপনাদের গ্রুপে আপলোড করে দিব ইনশাআল্লাহ, নো টেনশন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।